মন্দির আর যে প্রেম কাহিনী বা আত্মহত্যা তিনটা বিষয় এটার বিষয়টা কি আজ তো অনেকের কাছে অজানা, অনেকে জানতে চায়। তো এটাই সেই পুরনো বাড়ি, 400 বছর পুরনো বাড়ি। না থাকে তাহলে আমরা উপরে যাবো। আত্মহত্যা যে বিষয়টা ওটা এই জায়গায় ছিল, জি এখানেই এই মন্দিরের সামনে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তার বাড়ি দেখতে আজ যাচ্ছি কিশোরগঞ্জ জেলা, সদর থানা, নীলগঞ্জ গ্রাম, কাছারিপাড়া। 1600 শতকে যা ছিল পাতুয়াইর গ্রাম নামে পরিচিত। 400 বছর পুরনো ইতিহাস। ফুলেশ্বরী নদীর তীরে সেই বাড়ি এখনও আছে কিনা নিজের চোখে দেখে আসতে চাই। চলুন আজকের এই যাত্রায় আজ আমার সাথে থাকুন। এখন আমি আছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আমৃতলা বাজারে। চন্দ্রাবতীর বাড়ি খুঁজে এখন আমরা রওনা দিলাম। এখন আমরা প্রথমে যাব কিশোরগঞ্জ সদরে, পুরান থানা। বরাবরের মতোই লেট, এর লাগে আমার পুরান থানা আসে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। এখন আমরা কই যাই? আমরা যাবো চন্দ্রাবতীর বাড়িতে। চন্দ্রাবতীর বাড়িতে। তাহলে চল যাওয়া যাক। উনি হচ্ছে আমার স্যার, ওনার বাড়ি এই জায়গায়, চন্দ্রাবতী বাড়ির সামনে। তো স্যার, আমরা তো দেখতে আসছি চন্দ্রাবতীর বাড়িটা আর ইতিহাস সম্পর্কে জানতে আসছি। তো আপনি চন্দ্রাবতী সম্পর্কে কিছু বলেন আমাদের। চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, যার জন্ম হয়েছিল 16 শতাব্দীর মাঝামাঝি 1550 সালের দিকে। তিনি হচ্ছে এই মাইজকাপন ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর উপজেলার তৎকালীন পাতুয়াইর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল কবি দ্বিজবংশী দাস, কবি বিখ্যাত কাব্যগ্রন্থ মনুষ্যমঙ্গল কাব্যের রচয়িতা। তারই ধারাবাহিকতায় কবি চন্দ্রাবতী, ওনার কয়েকটা রচনা হচ্ছে মলুয়া, দস্যু কেনারামের পালা, এরপরে হচ্ছে যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে রামায়ণ। তার রচিত এই 3টা কাব্যগ্রন্থ খুবই বিশ্ববিখ্যাত। এবং বাড়িটা কোথায়? আচ্ছা, এই তো সামনে, এটা হচ্ছে যে কবি দ্বিজবংশী দাসের বাড়ি, মূলত চন্দ্রাবতীর পৈতৃক নিবাস। এখানেই তার শৈশব, কৈশোর, যৌবন সবই এখানেই কেটেছে। তাহলে চলেন বাড়িতে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে, চলুন। সম্ভবত উপরে যাওয়া যায় না, উপরে নিষেধ, কারণ বিল্ডিংটা অনেক পুরনো, যার কারণে এখন অনুমতি নেওয়ার জন্য আমাদের স্যার গেছে। যদি যাওয়ার পরিবেশ থাকে যাওয়া যায়, রিস্ক না থাকে তাহলে আমরা উপরে যাব। এটাই সেই বাড়ি, কবি দ্বিজবংশী দাস, যিনি বিখ্যাত মনুষ্যমঙ্গল কাব্যের রচয়িতা। এটা হচ্ছে নীলগঞ্জ, কাছারিপাড়া, কিশোরগঞ্জ সদর, মাইজকাপন ইউনিয়ন। তো পূর্বে এটার নাম ছিল পাতুয়াইর গ্রাম। তো এই কবি দ্বিজবংশী দাসের নিজের তৈরি এই প্রাসাদ, এখানেই তার পরবর্তী প্রজন্ম চন্দ্রাবতীর জন্ম, যিনি বাংলার প্রথম মহিলা কবি নামে খ্যাত। ওনার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মলুয়া, দস্যু কেনারামের পালা, এরপর হচ্ছে বিশেষ
উল্লেখযোগ্য রামায়ণ রচনা। এই ক্ষেত্রে উনি বিশ্বের সমাদৃত। বাংলার প্রথম মহিলা কবি হিসেবে সারা বাংলাদেশে বিশ্বে তার প্রচুর সুনাম। তো এই পুরাতন যে কীর্তি, এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে এখন। আমরা চাই যেন এটার সংস্কার করা হয় এবং তার তত্ত্ব যেন আজীবন প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে, এটাই আমার কাম্য। তো এটাই সেই পুরনো বাড়ি, 400 বছর পুরনো বাড়ি। এখানেই বসবাস করতো চন্দ্রাবতী। বাড়িটি অনেক পুরনো হওয়ার কারণে আমরা উপরে যাওয়ার, প্রবেশ করার অনুমতি পাইনি। তো স্যার, এটাই তো সেই মন্দির। তো স্যার, মন্দিরের ইতিহাসটা কি, এটা কীভাবে হলো? এই মন্দির হচ্ছে যে ষোড়শ শতাব্দীতে যখন চন্দ্রাবতীর স্থানীয় যে যুবক ছিল, জয়ানন্দ ব্রাহ্মণ যুবক, তার প্রেমে যখন প্রত্যাখ্যান করে, তাদের এক পর্যায়ে আলোচনা হয়েছিল তাদের বিয়ে হবে। এক পর্যায়ে সে তার পরিচিত আরেক মুসলিম মেয়ে কমলা নাকি বিয়ে করে ফেলে। সেই শোকে চন্দ্রাবতী সে মনস্থির করেছিল সে আর কখনোই বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না। তার বাবার কাছে সে প্রার্থনা করেছিল যে সে আজীবন শিবের উপাসনা করে তার জীবন অতিবাহিত করবে। তার জন্যই তার বাবা এই শিব মন্দিরটি নির্মাণ করে দিয়েছে, যেন সে আজীবন এখানে পূজা অর্চনা করে তার জীবন অতিবাহিত করতে পারে। তো স্যার, আমরা দেখছি যে এটা সম্ভবত হাই স্কুল না প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলটা দেখা যায় চন্দ্রাবতীর নামেই নামকরণ হয়েছে। হ্যাঁ, যেহেতু সারা বাংলাদেশে বিখ্যাত চন্দ্রাবতী, ওনার স্মৃতি রক্ষার্থেই বাংলাদেশ সরকার 1976 সালে এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে, যা আজও এলাকার শিক্ষার মান রক্ষার্থে কাজ করে যাচ্ছে। আমরা তো তা দেখতেই পাচ্ছি। তো স্যার, এটাই তো সেই মন্দির। জি। তো স্যার, এই মন্দির আর যে প্রেম কাহিনী বা আত্মহত্যা, তিনটা বিষয় স্যার, এটার বিষয়টা কি আজও তো অনেকের কাছে অজানা, অনেকে জানতে চায়। কিন্তু মানে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন, যেই মন্দির, ওই জায়গায় প্রেম কাহিনী যে একটা বিষয়, তারপরে আবার যেই শুনছিলাম যে ধোঁকা খাইছিল নাকি, তেমন একটা কিছু। আসলে ষোড়শ শতাব্দীতে যেহেতু এটার কাহিনী, এখানে অনেক জনমুখে যে কথাবার্তা, অনেক মানে বিকৃতি ঘটা। তো সেই ক্ষেত্রে এটার পর্যাপ্ত মানে পরিপূর্ণ যে কাহিনী, এটা এখনও অনেকের কাছে অজানা। এই মন্দিরটা মূলত যে চন্দ্রাবতী যখন ওই জয়ানন্দর মাধ্যমে প্রতারিত হয়ে তার বাবার কাছে আকুল নিবেদন জানাইলো যে আজীবন যেন সে ধর্মের কাজে বা একটা ভালো কাজে নিয়োজিত থেকে তার জীবন অতিবাহিত করতে পারে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। তার জন্যই ষোড়শ শতাব্দীতেই কবি দ্বিজবংশী দাস এই শিব মন্দিরটি নির্মাণ করে দেয়। যে শিব মন্দিরটি, এখানেই উনি প্রতিদিন নিত্য যে পূজা অর্চনা করত। এবং হচ্ছে যে এই যে পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এদিকেই কিন্তু ওই 400 বছর আগে ফুলেশ্বরী নদী বহমান ছিল। এই সবটা ফুলেশ্বরী নদী ছিল। জি, এই দিক দিয়ে অনেক বড়, ওই দিক দিয়ে অনেক পর্যন্ত ছিল। কালের বিবর্তনে এটা এখন হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এখন লোকের মাধ্যমে নদীটা অলরেডি মুছে গেছে। কারণ হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে জনবহুল দেশ, এখানে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে, জমি যেগুলো আছে সবগুলো ভরাট হয়ে যাচ্ছে। ওই 400 বছর আগের যে নদী এখন নাই, কিন্তু এই পুকুরটাই আপাতত ওই নদীটার যে নামটা, এটা মানে মনে রাখতেছে আর কি সবাই এটার মাধ্যমে। জি, তাহলে এই যে আত্মহত্যার যে বিষয়টা, ওইটা কি এই জায়গায় হয়েছিল? জি, এখানেই, এই মন্দিরের সামনেই। আত্মহত্যাটা কে করেছিল? এখানে এক পর্যায়ে কবি চন্দ্রাবতী ধ্যানমগ্ন অবস্থায় ভিতরে ছিল, দরজা আটকানো ছিল। উনি ধ্যানে ছিলেন, কবি শিবের পূজার পরবর্তী যে ধ্যান হয়। তো জয়ানন্দ তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হিসেবে
চন্দ্রাবতীর কাছে এসেছে, এসে বলতেছে যে মানে বারবার তার শরণাপন্ন হচ্ছে, কিন্তু চন্দ্রাবতী তার ডাকে সাড়া দেয় নাই, তাকে প্রত্যাখ্যান করতেছে অলরেডি এরকম। পরে জয়ানন্দ একটা চিরকুটলিকে সামনে রাখছে, রেখে সে হৃদয় বিদারিত অবস্থায় সে প্রত্যাখ্যান হওয়ার জন্যই সে মানে এই ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দেয়। এক পর্যায়ে চন্দ্রাবতী তার ধ্যান ভঙ্গ করে যখন দরজা খুলে দেখে যে একটা চিরকুটে লেখা ছিল, শৈশবকালের সঙ্গী তুমি, যৌবনকালের সাথী, অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী, পাপিষ্ট জানিয়া মোরে না হইলে সম্মত, বিদায় মাগি চন্দ্রাবতী জনমের মতো। তো চন্দ্রাবতী এটা দেখেই বুঝতে পারলো যে জয়ানন্দ তার বল বুঝতে পেরে তার কাছে আসছিল, তার অপরাধ স্বীকার করে। জয়ানন্দ তো আগে তাকে চিট করে মানে জি একটু মুসলিম একজন মেয়েকে বিয়ে করে ফেলেছিল। হ্যাঁ, এই মেয়ের নাম হচ্ছে কমলা, স্থানীয় মুসলিম মেয়ে, আর জয়ানন্দ ছিল ব্রাহ্মণ ছেলে। তো এক পর্যায়ে যে এই তাকে প্রত্যাখ্যান করছে, তখন ওই জয়ানন্দ এখানে ঝাঁপ দেয়। পরে চন্দ্রাবতী এই চিরকুট দেখে সে বুঝতে পারলো যে না, চন্দ্রাবতীর যে প্রেমের যে বিষয়টা ছিল এটা এই জয়ানন্দ ভুল বুঝতে পেরে সে তার কাছে আবার আসছে, কিন্তু চন্দ্রাবতী তাকে প্রত্যাখ্যান করায় সে ঝাঁপ দিছে। তো পরবর্তীতে এই উনি চন্দ্রাবতী আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, এইভাবেই উনি তার সাহিত্য চর্চা চলমান রাখছে। তারপর 1600 সালে চন্দ্রাবতী তার এই ইহজগৎ ছেড়ে সে মৃত্যুবরণ করছে। তো আমরা শুনলাম সেই চন্দ্রাবতীর ইতিহাস এবং দেখলাম সেই মন্দির, বাড়ি। এটি ছিল একটি করুণ ইতিহাস, যা বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এবং তার ভালোবাসার নিদর্শন হয়ে আজও আমাদের মধ্যে রয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।